শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের টিভি রুমে সামনের চেয়ারে বসেছি, এই কারণে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। ক্যাম্পাসের ভিতরে মিছিল করার পরিবেশ আমাদের ছিল না। গুলির সামনে তো আর আসলে হাত দিয়ে যুদ্ধ করা যায় না। এই নির্যাতন আমার পরিবারকেও সহ্য করতে হয়েছে। এখানে আসলে একটা ত্রাসের রাজত্ব চলে। 24-এর 5ই আগস্ট আমরা একটা রাজনৈতিক মুক্তি পেয়েছি। লাল সবুজের সাথে আমরা সবাই এক। পুলিশ গুলি করছিল, আমি আসলে কোনো মতে ওই জায়গা থেকে বেঁচে যাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেমে আসক্ত হয়েছি। আমরা আসলে গ্রাম থেকে যারা আসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে, তারা একটা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই যে আমরা এখান থেকে পড়ালেখা শেষ করব, শেষ করার পরে আমরা আমাদের পরিবারের হাল ধরবো। যেহেতু আমরা ওইরকম কোনো আহামরি খুব বড় ফ্যামিলির থেকে উঠে এসেছি তা না, আমরা ছোট ফ্যামিলির থেকে উঠে এসেছি। গ্রামে আমাদের বসবাস, সেখান থেকে এই ঢাকা শহর অচেনা অজানা। কিন্তু যখন এই বিশ্ববিদ্যালয়ে পদচারণা করলাম আমরা তখন এখানে আসলে একটা ত্রাসের রাজত্ব চলে। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার 7 দিনের মাথায় আমাকে ছাত্রলীগের পোলাপান আমাকে ধরে মারছে। আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের টিভি রুমে সামনের চেয়ারে বসেছি, এই কারণে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কিন্তু কোনো দল বা কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। কিন্তু যখন দেখলাম যে আমি এই বিশ্ববিদ্যালয়ে আমার অধিকার, আমি এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, তারপরেও আমি একটা টিভি রুমের একটা সিট আছে সামনে, সেখানে যে আমি বসে একটু টিভি দেখবো বা খেলা দেখবো বা অন্য কোনো কিছু দেখবো, এর জন্য আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তখন আমার মনে হলো যে কোনো একটা আশ্রয় আমার দরকার। সেই থেকে আমি চিন্তা করতে করতে দেখলাম একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সে আমাকে এই আশ্রয়টুকু দিয়েছে। এই আশ্রয়ের কারণেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেমে আসক্ত হয়েছি। এটা একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। যখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে আদর্শিত হলাম, তখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো সবাই আমার সাথে বিমাতা সুলভ আচরণ শুরু করলো। আমাকে হলে থাকতে দেয় না। হল থেকে আমি প্রথমে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, ফার্স্ট ইয়ারে আমাকে হল থেকে বের করে দিছে। তারপরে প্রশাসনের কাছে অনেক তদবির করে অ্যাপ্লিকেশন দিয়ে মুসলেখা দিয়ে আমাকে হলে উঠতে হয়েছে। পরে আমি যখন হলে উঠছি, তারপরে আমাকে আমার আদর্শ কখনো বিচ্যুত করতে পারে নাই। ওই যে ছাত্র দলের একটা মিছিল হইলে আমাকে টানতো, আমি ওই মিছিলে ছুটে যেতাম। যখন এই মিছিলে ছুটে যেতাম, এরপর আবার আমাকে নির্যাতন করে হল থেকে বের করে দিছে। এর পরবর্তীতে যখন আর আমি এটা সহ্য করতে পারি নাই, তখন আমাকে পার্মানেন্ট ভাবেই আসলে হলের বাইরে চলে যেতে হয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা বিশ্ববিদ্যালয়টা স্বপ্ন নিয়ে ভর্তি হয়, তাদের এই ঢাকা শহরে অচেনা অজানা জায়গায় আমি বাইরে যে কোথায় থাকবো বা কোথায় আশ্রয় নিব। বিশ্ববিদ্যালয়ে যখন যে পরীক্ষার হলে বসছি, সেই পরীক্ষার হল থেকেও আমাকে বের করে দেওয়া হয়েছে। 2015 সালের যে আন্দোলন, 15 সালে ম্যাডামের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বালির ট্রাক দিয়ে তার গুলশান বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়, এর প্রতিবাদে আমরা একটা মিছিল করেছিলাম। আসলে ক্যাম্পাসের ভিতরে মিছিল করার পরিবেশ আমাদের ছিল না। গণভবন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পাশে হয়, এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ব্যাপক তৎপরতা ছিল। আমরা আগারগাতে একটা মিছিল দিছিলাম, ওই মিছিলে পুলিশ গুলি করছিল। এইখানে আমার যে ছাত্র দলের সাবেক এক বড় ভাই ছিল, উনি তখন যুগ্ম আহ্বায়ক ছিল, তিনি গুলিবিদ্ধ হন। আমি আসলে কোনো মতে ওই জায়গা থেকে বেঁচে যাই। বিশ্ববিদ্যালয়ে যখন আমি সভাপতির দায়িত্ব নিই, তখন আমার কাঁধের উপরে একটা দায়িত্ব, সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জীবনের বিনিময়ে হইলেও আমাকে এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। সেন্ট্রাল ছাত্র দল যে কর্মসূচি দেয়, সেই কর্মসূচি আমাকে পালন করতে হয়। এক্ষেত্রে প্রতিনিয়ত আমাদেরকে মিছিলের ভিতরে থাকতে হয়েছে। 2022 সালের 7ই ডিসেম্বর, তখন একটা বাংলাদেশের সমগ্র মানুষ গণতন্ত্রের মুক্তির আশায় বুক বেঁধেছে। তারা একটা সমাবেশ করবে। সমাবেশটা আমাদের পার্টি অফিসের সামনেই ছিল 10ই ডিসেম্বর, কিন্তু 7ই ডিসেম্বর হঠাৎ করে পার্টি অফিসে একটা ক্র্যাকডাউন চালালো পুলিশ। আমি পার্টি অফিসের উপরে ছিলাম। ওখানে আমরা ভাবছি যে একটা দলীয় পার্টি অফিস, কখনো হয়তো পুলিশ ঢুকবে না বা আক্রমণ করবে না, কিন্তু দেখলাম যে পুলিশ পার্টি অফিসে উঠে গেল। উঠে যে তারা যে নাটক সিনেমাগুলো করে সেগুলো মঞ্চস্থ করতেছে। আমি ওইখান থেকে পার্টি অফিসের ছাদে উঠছি। ছাদে উঠার পরে দেখি যে তারা ছাদের দিকে অগ্রসর হচ্ছে। তখন আমি ওই পার্টি অফিসের পাশের যে বিল্ডিং আছে, পূবালী ব্যাংকের যে বিল্ডিং, ওই বিল্ডিং এ আমি যে লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওইখানেও দেখি পুলিশ পরবর্তীতে ওইখান থেকে একটা মই ছিল, ওই মই দিয়ে পাশের বিল্ডিংটা একটু উঁচু, পরে ওই মই দিয়ে ওই বিল্ডিং এ উঠছি। ওই বিল্ডিং এ উঠার পরে সিঁড়ি দিয়ে নিচে নামছি। নামার পরে যে
ওখানে অফিসগুলো আছে, ওই অফিসে একটু আশ্রয় চেয়েছি যে ভাই আমি তো ইয়েতে একটু আশ্রয় দেন, না হলে তো পুলিশে আমাকে ধরে নিয়ে যাবে। আসলে পুলিশে ধরে নিয়ে যাবে এইটা আমাদের ভয় না, আমাদের ভয়টা যদি আমি আজকে পুলিশের কাছে ধরা খাই তাহলে এই আন্দোলনে হয়তো আমি অংশগ্রহণ করতে পারবো না, বা এই যে 10 ডিসেম্বর 2022-এর যে সমাবেশ হবে এই সমাবেশে আমি থাকতে পারবো না। এটাই আমার হচ্ছে কষ্ট। পরবর্তীতে ওখান থেকে বের হয়েছি, বের হয়ে আমাদের ওই প্রোগ্রামটা চলে গেছে হচ্ছে যে গোপীবাগে, ওখানে হচ্ছে যে আমরা প্রোগ্রাম শেষ করছি। এর পরবর্তীতে 28 অক্টোবরের যে ক্র্যাকডাউন, আমাদের বিশাল জনসভা, প্রায় 7-8 লক্ষ মানুষের যে একটা জনসভার পার্টি অফিসের সামনে হয়েছিল পল্টনে, ওখানে হচ্ছে পুলিশ একটা ক্র্যাকডাউন দিল। আসলে আমি নিজে যদি ধরা খাই সেটা একটা বিষয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে ছেলেগুলো আমার সাথে ওখানে গেছে তারা যদি ধরা খায়, তাদের ক্লাস পরীক্ষা এবং তাদের একটা ফ্যামিলি আছে, তাদের কাছে যেহেতু আমি অভিভাবক হিসেবে তাদেরকে নিয়ে গেছি, কিন্তু এইটা আমাকে খুব পীড়া দিত যে আমার যাওয়াই হোক, আমি তো এখানে আমার নিজেকে সঁপেই দিছি, কিন্তু তাদের যদি একটা কিছু হয় আমি আসলে তাদের ফ্যামিলি বা তার কাছে আমি কি জবাবটা দিব? গুলির সামনে তো আর আসলে হাত দিয়ে যুদ্ধ করা যায় না। তো আমাদের যখন সেটা পসিবল হয় নাই তখন আমরা আসলে ওখান থেকে পোস্টপন করছি। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত যে দিনগুলো, এই দিনগুলো যে কি বিভীষিকাময় একটা দিন গেছে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এর ভিতরে একটা গাড়ি পুড়লো, কে বা কারা গাড়ি পুড়ালো সেই দায়টা আমাদের উপরে এসে পড়লো। এরপরে ওই মামলা নিয়ে আমরা ফেরারির মতো জীবন যাপন করি। যে বাসায় থাকি, হলে তো থাকার কোনো সুযোগই ছিল না, যে বাসায় থাকি সে বাসায় থাকতে পারি না, সেখানে পুলিশ আসে। যখন একটা বাসা এই ঢাকা শহরে পুলিশ প্রতিনিয়ত খুঁজতে যায়, তখন ওই বাসার মালিকও আসলে আমাদেরকে রাখতে চায় নাই। তখন এই বাসা চেঞ্জ করে আরেক বাসায়, আরেক বাসায় চেঞ্জ করে আরেক বাসায়, এভাবেই জীবনটা কাটছে। মা বাবা ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞাসা করে বাবা কই আছিস, প্রথম কোশ্চেনটা থাকে তুই কি ভালো আছিস? আসলে এর পরে আমাদের আর বলার কিছু থাকে না। ছাত্রর কাছে শিক্ষক হচ্ছে সবচেয়ে উপরে, পিতামাতার পরের স্থানটা এই দুনিয়া শিক্ষককে দিয়ে গেছে। কিন্তু তারা এখানে আসার পরে আমি দেখলাম সবই আওয়ামী লীগ। আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়েছি, কিন্তু আমি ডিগ্রি নিতে পারি নাই। ভর্তি হয়েছি এই পর্যন্তই শেষ, আমি ক্লাস করতে পারি নাই, আমি পরীক্ষা দিতে পারি নাই। আমি বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে স্যার আমি এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে আসি নাই স্যার, আমার শুধু একটু পরীক্ষার সুযোগটা দেন স্যার, আমি আমার মাস্টার্সটা শেষ হলে আমি আপনাদের কাছে আর আসবো না স্যার। সেই সুযোগটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে দেয় নাই। আমি ছাত্রদল করার কারণে, আমি ছাত্রদলের সভাপতি এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার কারণে এই নির্যাতন আমার পরিবারকেও সহ্য করতে হয়েছে। বাসায় গেছি আমি, আমাকে পাই নাই, আমাকে না পাওয়ার কারণে আমার বাবাকে ধরে নিয়ে গেছে। পরবর্তীতে অবশ্য ছেড়ে দিছে, কিন্তু ওই যে আমার কারণে আমার বাবাকে থানায় নিয়ে যে নির্যাতন করলো, এইটা আসলে একটা সন্তান হিসেবে আমার কাছে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এই 2024-এর 5 আগস্ট আমরা একটা রাজনৈতিক মুক্তি পেয়েছি। রাজনৈতিক মুক্তিটা কেমন, যে আমরা আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি। শুধু আমরা না, এই বাংলাদেশের সমগ্র 18 কোটি মানুষ সে তার মতামত প্রকাশ করতে পারে, তার রাজনৈতিক স্বাধীনতা আছে। কিন্তু আমাদেরকে একটা স্বাধীনতা আমাদের দরকার, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তি। রাজনৈতিক স্বাধীনতা আমাদেরকে একটা মানচিত্র দেবে, আমাদেরকে একটা প্রশাসনিক কাঠামো দেবে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এই রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পর প্রথম যে আমাদেরকে একটা অর্থনৈতিক স্বাধীনতা দরকার, এটা প্রথম উচ্চারণ করেছেন তারেক রহমান। তিনি বুঝেছেন যে বাংলাদেশকে যদি বাংলাদেশের মতো চালাতে হয়, বাংলাদেশকে যদি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয় এবং তাদের চোখে চোখ রেখে কথা বলতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই অর্থনৈতিক মুক্তি অবশ্যম্ভাবী। তিনি বলেছেন যে যে যার রাজনীতি করবে, যে তার মত প্রকাশ করবে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের স্বার্থে, লাল সবুজের স্বার্থে আমরা সবাই এক, অভিন্ন, এক আত্মা আমাদের। এই 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, এই প্রত্যাশায় 18 কোটি মানুষ অপেক্ষা করছে। আমিও সেই 18 কোটি মানুষের ভিতরে একজন, যে অধীর আগ্রহে বসে আছি কবে তাকে আমি একটু সামনাসামনি দেখতে পারবো। কারণ আমাদের বয়স যেটা, সেটা আমরা তাকে কখনো সামনাসামনি দেখার আমাদের সুযোগ হয় নাই। তিনি দেশে আসবেন এটা আমরা কল্পনা করলে আমরা আবেগপ্রবণ হয়ে যাই। আমরা আসলে ওইটা কি করব ওই দিন, বা কেমনে আমরা চলবো, আসলে আমরা কল্পনাও করতে পারি নাই। আমি চাই এই বিশ্ববিদ্যালয় গণ্ডি শেষ করে আমি আমার যে মাটি আছে, আমার যে প্রাণ আছে, আমি ওখানে ফিরে যেতে চাই এবং তাদেরকে আমি আপন করে নিতে চাই। বাংলাদেশ দুইটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা গার্মেন্টস সেক্টর
আর একটা হচ্ছে আমাদের শ্রম বাজার। আমি চাই, আমি যেহেতু কৃষি নিয়ে পড়েছি, বাংলাদেশ আরেকটা সেক্টরের উপরে দাঁড়াবে, সেটা হচ্ছে কৃষি। এই কৃষিকে আমি রপ্তানি নির্ভর কৃষিতে রূপান্তর করব, এটাই আমার চাওয়া। মানুষের কণ্ঠে দেশের কথা, এই স্লোগানকে ধারণ করে এসএমজি টিভি যে বাংলাদেশের আপামর মানুষ যারা গত 17 বছরে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, তাদের নিয়ে যে গল্পটা সাজিয়েছে সেটাই বাংলাদেশের গল্প। এজন্য আমি এসএমজি টিভিকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দিয়ে যদি আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই প্রত্যয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আমরা এটাই চাওয়া, এটাই আমরা করি।